জেলা থেকে সরাসরি শুরুতে সরগরম সিঙ্গুরে নজর। ২৬-এর আগে সিঙ্গুর সরগরম। এবার সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায় ২৮শে জানুয়ারি সিঙ্গুরে সভা করবেন মুখ্যমন্ত্রী। আপনারা জানেন এর আগে সিঙ্গুরে সভা করলেন গত রবিবার ১৮ তারিখ নরেন্দ্র মোদী। ১৮ জানুয়ারি সিঙ্গুরে সভার পর ২৮শে জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা। সিঙ্গুর থেকে শিল্পের স্বপ্ন ফেরি করেছেন প্রধানমন্ত্রী। এই সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা। সিঙ্গুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সকলেই তাকিয়ে রয়েছে। তার পাশাপাশি এই সিঙ্গুরের জমি আন্দোলন রাজনৈতিক পালাবদলের সাক্ষী। এ নিয়ে কথা বলবো, সঙ্গে রয়েছেন দুই প্রতিনিধি, সোমরাজ বন্দ্যোপাধ্যায় এবং আবির ঘোষাল। শুরুতেই সোমরাজের কাছে যাই। সোমরাজ, ১৮ তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা করলেন, ঠিক 10 দিন পর ২৮ তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় সভা করছেন। সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায় সভা 2026-এর আগে, নির্বাচনের আগে। দেখো, যেটা তোমাকে জানিয়ে রাখি, 2026-এর বিধানসভা ভোটের আগে সিঙ্গুরের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীকে বিশেষ উপহার তুলে দিতে চলেছেন, অন্তত তেমনটাই সম্ভাবনা হিসেবে উঠে আসছে। বাংলার বাড়ির দ্বিতীয় পর্যায়ের 16 লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির 60,000 টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুলে দিতে চলেছেন, অন্তত তেমনটাই প্রশাসনিক মহল সূত্রে জানা যাচ্ছে। আজ কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জেলা শাসকদের নিয়ে নবান্নে একটি বৈঠকও করেছেন। সেই বৈঠকে ইতিমধ্যেই সেই প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ২৮শে জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে যাবেন, সিঙ্গুরে গিয়ে প্রশাসনিক সভাও করবেন। এখনো পর্যন্ত যা ঠিক রয়েছে, প্রশাসনিক সভার পাশাপাশি জনসভাও করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই প্রশাসনিক সভা থেকেই বাংলার বাড়ির দ্বিতীয় পর্যায়ের 16 লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তি 60,000 টাকা তুলে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, যা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। কারণ এই সিঙ্গুরের মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় এবার বিধানসভা ভোটের আগে রাজ্যবাসীকে বিশেষ উপহার দিতে চলেছেন। এই বাংলার বাড়ির দ্বিতীয় পর্যায়ের 16 লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির টাকা দিয়ে, তেমনটাই এখনো পর্যন্ত প্রশাসনিক মহল সূত্রে জানা যাচ্ছে। ইতিমধ্যেই জেলা প্রশাসনকে যাবতীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ২৮শে জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় এই সভাকে কেন্দ্র করে। বেশ, চলে যাই, প্রতিনিধি আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, জমি আন্দোলনের সাক্ষী। এই জমি আন্দোলনের আঁতুড়ঘর যদি আমরা সিঙ্গুরকে ধরি, তাহলে টাটার চলে যাওয়া। আবার দেখলাম আমরা 18 জানুয়ারি প্রধানমন্ত্রী যে সভা করলেন, সেখানে টাটা ফেরানোর স্বপ্ন দেখালেন তিনি, স্বপ্ন ফেরি করলেন প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানেই আবার সভা করবেন। তার দিকে তাকিয়ে রয়েছে সকলে। কতটা সিগনিফিকেন্ট 2026-এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গুরের এই সভা 28শে জানুয়ারি? দেখো, 2011 রাজ্যে রাজনৈতিক পালাবদলের ক্ষেত্রে যে সমস্ত জায়গা কেন্দ্রবিন্দুতে ছিল, তার মধ্যে সিঙ্গুর ছিল অন্যতম। তো সেই সিঙ্গুরকেই পাল্টা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে হাতিয়ার হিসেবে রাজনৈতিকভাবে ব্যবহার করতে চাইছে হচ্ছে বিজেপি। সে কারণেই হচ্ছে নরেন্দ্র মোদীকে নিয়ে এসে সেই প্রস্তাবিত কারখানার যে জায়গা ছিল সিঙ্গের বেরি, সেখানে সভা করানো হয়। তৃণমূলের বক্তব্য পরিষ্কার। প্রথমত, তারা আন্দোলন শিল্পের বিরুদ্ধে করেননি, তারা আন্দোলন করেছিলেন যে জোর করে যে কৃষি জমি নেওয়া হয়েছিল তার বিরুদ্ধে, এবং কৃষকদেরকে সেই জমি ফিরিয়ে দিয়ে যাতে সেখানে কারখানা হয় সেই প্রসঙ্গের কথা তারা বারবার ধরে উল্লেখ করেছেন। দ্বিতীয়ত, তৃণমূলের বক্তব্য যে তারা রাজনৈতিকভাবে হোক বা অন্য কোনোভাবে হোক সেখানকার মানুষের পাশে যে ছিলেন, তার প্রমাণ গত কয়েক বছরের বিভিন্ন নির্বাচনের ফলাফল তারা সেটা বলে দিচ্ছে। যদিও এক্ষেত্রে 2019-এর লোকসভা নির্বাচনে হুগলির যে লোকসভা আসন, সেখানে তৃণমূল কংগ্রেস হেরে গিয়েছিল। 2024-এ সেখানে বিপুল ভোটে তারা আবার জয়লাভ করে ফেলে। তৃতীয়ত হচ্ছে, তৃণমূলের বক্তব্য হচ্ছে যে তারা প্রত্যেকদিন সিঙ্গুরের মানুষের সঙ্গে যোগাযোগ রাখে, এবং যারা সেই সময় জমি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন বা সেই এলাকা সংক্রান্ত যে আর্থসামাজিক উন্নয়নের যে বিষয়, তা নিয়েও তারা বারবার ধরে কাজ করেছেন। 2026-এর বিধানসভা নির্বাচনের মুখে দাঁড়িয়ে সিঙ্গুরের মতো জায়গা রাজনৈতিকভাবে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তার কারণ, রাজ্যকে বিভিন্ন সময় বিদ্ধে গিয়ে যেভাবে বিজেপির মতো শিবিরের তরফ থেকে বারবার ধরে তৃণমূল কংগ্রেসকে শিল্প বিরোধী আখ্যা দেওয়া হচ্ছে, সেখানে দাঁড়িয়ে সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে সেই সময় আন্দোলন করাটা কেন জরুরি ছিল, সেই আন্দোলনের প্রেক্ষাপট কি ছিল, এবং তারা এখনো পর্যন্ত কিভাবে মানুষের পাশে রয়েছেন, সেই বার্তাটাই মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন। এবং সর্বোপরি সেখানের ক্ষেত্রে যে কোনো ধরনের রাজনৈতিক দলের কাছে এই ধরনের কোনো জায়গাতে নির্বাচন জেতার ক্ষেত্রে তারা কতটা সেখানে মানুষের কাছে জনসংযোগ বজায় রাখতে পেরেছেন, সেটা তার সাংগঠনিক দক্ষতা বা শক্তিকে প্রমাণ করে
দেয়। ফলে সেই জায়গা থেকেও দাঁড়িয়ে মোদির সভার পর মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে তিনি সভা করতে যাচ্ছেন, সেখানের মানুষের কাছে তারা কতটা রয়েছেন সেই রাজনৈতিকভাবে শক্তি প্রদর্শনের জায়গা অবশ্যই 28 তারিখ তারা দেখাবেন। ওকে, বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতির কথায় আসা যাক। নীতিন নবীন বরণেও নরেন্দ্র মোদীর মুখে বাংলার নাম। মোদী বুঝিয়ে দিলেন 26-এ তাঁদের পাখির চোখ বাংলা। তবে বাংলার চ্যালেঞ্জ যে সহজ নয় সেটাও স্পষ্ট প্রধানমন্ত্রীর ভাষণে। দায়িত্ব নেওয়ার আগের রাতেই বঙ্গ বিজেপির নেতাদের সঙ্গে বৈঠক নীতিন নবীনের। नितिन नवीन जी आगे बढ़ो, नितिन नवीन जी आगे बढ़ो। पश्चिम बंगाल और तेलंगाना में भाजपा जनता की एक बड़ी आवाज बनकर उभरी है। बीते 1.5-2 वर्षों में तो भाजपा पर जनता का भरोसा और मजबूत हुआ है। मुझे पूरा विश्वास है कि आने वाले विधानसभा चुनावों में भी लोग केरला में बीजेपी को अवसर जरूर देंगे। বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতির দায়িত্ব নিলেন নীতিন নবীন। মঙ্গলবার নয়াদিল্লির এই অনুষ্ঠানেও নরেন্দ্র মোদীর মুখে বাংলার নাম। মোদী বুঝিয়ে দিলেন 26-এ তাদের পাখির চোখ বাংলা। তবে বাংলার চ্যালেঞ্জ যে সহজ নয় সেই বার্তাও স্পষ্ট প্রধানমন্ত্রীর ভাষণে। बीते 11 वर्षों में बीजेपी ने हरियाणा, असम, त्रिपुरा और ओडिशा में पहली बार अपने सामर्थ्य से सरकार बनाई। पश्चिम बंगाल और तेलंगाना में भाजपा जनता की एक बड़ी आवाज बनकर उभरी है। बीते 1.5-2 वर्षों में तो भाजपा पर जनता का भरोसा और मजबूत हुआ है। विधानसभा हो या स्थानीय निकाय, बीजेपी की स्ट्राइक रेट अभूतपूर्व रही है। मुझे पूरा विश्वास है कि आने वाले विधानसभा चुनावों में भी लोग केरला में बीजेपी को अवसर जरूर देंगे। 26-এর ভোটে বাংলা জিততে বিজেপির অন্যতম অস্ত্র অনুপ্রবেশ। বঙ্গ সফরে এসে বারবার এই অস্ত্রে শান দিতে দেখা গিয়েছে নরেন্দ্র মোদীকে। टीएमसी को घुसपैठिए इसलिए पसंद है क्योंकि वो इनके पक्के वोट बैंक है। দলের সর্বভারতীয় সভাপতির দায়িত্ব নেওয়ার দিন নীতিন নবীনের মুখেও অনুপ্রবেশের কথা। अगले कुछ महीने में तमिलनाडु, असम, बंगाल, केरल और पुडुचेरी में चुनाव होने जा रहा है। किस प्रकार से बदले हुए डेमोग्राफी में वहां चीजें बदल रही हैं और हम हमेशा विश्वास करते हैं कि हमें अपनी आस्थाओं के केंद्र के लिए और सनातन परंपराओं को केंद्र को बचाने की लड़ाई अगर लड़नी है तो निश्चित रूप से अपने देश को सुरक्षित रखने की लड़ाई लड़नी है तो इन 5 राज्यों में हमें एक मजबूत ताकत बन के आना है। সাধারণত আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার পর সব রাজ্যের নেতৃত্বের সঙ্গে বৈঠক করে থাকেন বিজেপির সর্বভারতীয় সভাপতিরা। কিন্তু নীতিন নবীন বৈঠক করেছেন দায়িত্ব নেওয়ার আগেই। মঙ্গলবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন। সোমবার রাতে তিনি বৈঠক করেন বাংলার বিজেপি নেতাদের সঙ্গে। বৈঠকে ছিলেন শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, সুনীল বনসাল, লকেট চট্টোপাধ্যায়রা। বাংলায় সংগঠনের কি পরিস্থিতি সেটা খুঁটিয়ে জানেন নীতিন। 28শে জানুয়ারি তার বঙ্গ সফরে আসার সম্ভাবনা। 2019-এর লোকসভা ভোটে বাংলায় বিপুল সাফল্য পায় বিজেপি। তারপর থেকেই পদ্মের পাখির চোখ বাংলা। এরপর একাধিকবার সভাপতি বদলেছে বিজেপির। জাতীয় স্তরে ব্যাটিং গিয়েছে অমিত শাহের হাত থেকে জেপি নাড্ডার হাতে। নাড্ডার পরে এবার নীতিন নবীন। সভাপতি বদলেছে বাংলাতেও। দিলীপ ঘোষ রাজ্য সভাপতি থাকাকালীন লোকসভা এবং বিধানসভা ভোটে বঙ্গে ভালো ফল করে বিজেপি। দিলীপের পর সভাপতি হন সুকান্ত মজুমদার। সুকান্তের পর এবার শ্রমিক ভট্টাচার্য। জাতীয় এবং বাংলা বিজেপির দুই দলেই এখন নতুন ক্যাপ্টেন। বাংলার 22 গজে এই জুটি কেমন পারফরমেন্স করে সেটা বোঝা যাবে ভোটের ফলে। বাংলা চ্যালেঞ্জ হয়তো আগে মনে হতো, কিন্তু এখন পশ্চিমবঙ্গের মানুষ যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে, বাংলার মানুষ প্রস্তুত। পরিবর্তন আর 2 মাস বাকি। ধর্মের রাজনীতি শেষ করুন, উন্নয়নের রাজনীতি আমরা শুরু করি। নিউজ 18 বাংলা।
বেলডাঙ্গায় কেন্দ্রীয় বাহিনীর নির্দেশ হাইকোর্টের। পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় বাহিনীর নির্দেশ। পরিস্থিতি শান্ত রাখতে ডিএমএসপি কে পদক্ষেপের নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। এনআইএ তদন্তের বিষয়ে পদক্ষেপ করতে পারবে কেন্দ্র। কথা বলবো প্রতিনিধি অর্ণব হাজরা রয়েছেন সঙ্গে। অর্ণব, দেখো, প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চের মূল উদ্বেগের জায়গা ছিল যে বারবার কেন অশান্ত হয়ে উঠছে বেলডাঙ্গা, এবং গত কয়েক মাস ধরে বা রিসেন্ট পাস্ট যদি হিসেব করা যায় সেক্ষেত্রে বেলডাঙ্গার পরিস্থিতি বারবার উত্তপ্ত হয়েছে এবং সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কার্যত পুলিশকে, প্রশাসনকে কালঘাম চটাতে হয়েছে। এই পরিস্থিতির পুনরাবৃত্তি রুখতে চায় কলকাতা হাইকোর্ট এবং উদ্বিগ্ন কলকাতা হাইকোর্ট এই মর্মে সেখানকার জেলাশাসক, মুর্শিদাবাদের জেলাশাসক এবং পুলিশ সুপারকে এই পুনরাবৃত্তি যাতে না হয় সেটা সুনিশ্চিত করা এবং একই সঙ্গে বেলডাঙ্গার মানুষের জীবন জীবিকা যাতে সুনিশ্চিত থাকে সেটাকেও সুনিশ্চিত করার নির্দেশ জারি করেছে। একই সঙ্গে মুর্শিদাবাদ জেলায় যে পরিমাণ আধা সামরিক বাহিনী মোতায়েন রয়েছে, এর আগে এপ্রিল মাসে 2025-এর শামশেরগঞ্জে ঘটনার প্রেক্ষিতে সেখানে হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী যায়। সেই আধা সামরিক বাহিনী যাতে সঠিকভাবে ব্যবহার হয় এবং যেহেতু রাজ্য সরকার অনুমতি দিয়েছিল যে রাজ্যের কোনো আপত্তি নেই যে বাহিনী জেলায় রয়েছে সেটাকে ব্যবহার করার প্রশ্ন, ইতিমধ্যে তারা ব্যবহার করছেও, কিন্তু সেই 5 কোম্পানি সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে না বলে অভিযোগ ছিল কেন্দ্রের তরফে। সেই জায়গা থেকে সেই বাহিনী যথোপযুক্ত তার ব্যবহার করে পুরো বিষয় পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে আসে সে বিষয়ে সচেষ্ট হওয়ার জন্য নির্দেশ জারি করা হয়েছে। একই সঙ্গে আরও একটি বিষয় সুনিশ্চিত করতে বলা হয়েছে যে বেলডাঙ্গার যে ঘটনা, সেই ঘটনা স্থানীয় থানা 1 কোম্পানি বেশি ব্যবহার করছে না কেন্দ্রীয় বাহিনী, সেখানে 5 কোম্পানি রয়েছে। এই জায়গাটাও যাতে কোনো রকম সমন্বয়ের অভাব না হয় সে বিষয়টাও এসপি বা ডিএমকে সুনিশ্চিত করতে বলা হয়েছে। আদালত সব পক্ষকে শোনার পরে আজকে নির্দেশ দিয়েছেন। প্রথমত কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছেন যে কেন্দ্রীয় সরকার জিনিসটি বিবেচনা করে দেখে যদি মনে করেন এনআইএ ইনভেস্টিগেশন দিতে পারেন। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার জন্য আদালত নির্দেশ দিয়েছেন। আদালত বলেছেন যে আগের অর্ডার অনুযায়ী কেন্দ্রীয় বাহিনীকে ইমিডিয়েটলি মোতায়েন করতে হবে। তাছাড়াও আদালত কেন্দ্রীয় সরকারকে বলেছেন যে কেন্দ্রীয় সরকার যদি মনে করেন তাহলে আরো বেশি কোম্পানি বাইরে থেকেও কেন্দ্রীয় সরকার মুর্শিদাবাদে মোতায়েন করতে পারে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে আর সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশকে ডিরেকশন দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে এনশিওর করার জন্য যে এই ঘটনা যেন আর কোনোভাবে না ঘটে। ডিআইজি কে সেপারেটলি একটা রিপোর্ট ফাইল করতে বলা হয়েছে যে মুর্শিদাবাদের ক্ষেত্রে বারবার এই ঘটনা কেন ঘটছে সেটা আদালতের কাছে রিপোর্টের মাধ্যমে ডিআইজি কে জানাতে হবে। দক্ষিণ 24 পরগনার বাসন্তীতে তুলকালাম। হয়রানির অভিযোগে এসআইআর শুনানি কেন্দ্রে ভাঙচুর, রাস্তা অবরোধ, গন্ডগোলের মাঝে পড়ে আহত 2। রাজ্য পুলিশের নোডাল অফিসার ও জেলা শাসকের থেকে রিপোর্ট তলব করেছেন সিইও। সোমবারের পর মঙ্গলবার পর 2 দিন উত্তপ্ত দক্ষিণ 24 পরগনার বাসন্তী। এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগে তুল কালাম, শুনানি কেন্দ্রে তাণ্ডব, টেবিল চেয়ার ভাঙচুর, রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ। আসরে নেমে পড়েন বাসন্তী পঞ্চায়েত সমিতির সহসভাপতি। যারা উত্তেজিত হয়ে গেছে রিসিভ দিতে হবে, আর আমাদের আধিকারিকরা বলছে আমরা কোনো রিসিভ দেওয়ার কোনো অর্ডার পাইনি। এবার সেই জায়গায় দাঁড়িয়ে শুরু হয়েছে ওখান থেকে। সবাইকে আসলাম, সবাইকে ঠান্ডা করলাম। বাসন্তীর বিডিও অফিস সংলগ্ন কর্মতীর্থে মঙ্গলবার শুনানি চলছিল, সেখানেই চূড়ান্ত হয়রানির অভিযোগ। যারা কাগজপত্র জমা দিচ্ছে তারা পরিষ্কার বলছে যে আমরা যে কাগজটা জমা দিচ্ছি তার জন্য আমাদের একটা রিসিভ কপি দাও, সেটা তার কোনো সদুত্তর দিচ্ছে না। রিসিভ কপি না দেওয়ার কারণে ভাঙচুর। নামটা একটু ভুল, আমাদের কর্তব্য কি যারা ছিল বেশি পরে গিয়ে অন্যজনকে সংশোধন করে নাও। সেই বেলর যারা ছিল ছুঁড়ে ফেলে দিয়ে ওই বেলরা যারা শৈশবের স্টাম্প মারছিল তারাই কিছু লোক আসলে এসে বলে রিসিভ দিয়েছে না, ব্যাস। হয়রানির অভিযোগে শুনানি কেন্দ্রে অশান্তি, শুরু হয় ব্যাপক ভাঙচুর। বাসন্তী গদখালি ও বাসন্তী ঝড়খালি রাস্তা অবরোধ করা হয়। গন্ডগোলের মাঝে পড়ে আহত হন একাধিক। অশান্তির জেরে ঘণ্টাখানেক বন্ধ থাকে শুনানি। বাসন্তীর ঘটনায় রিপোর্ট তলব করেছেন সিইও।
রাজ্য পুলিশের নোডাল অফিসার ও দক্ষিণ 24 পরগনা জেলা শাসকের থেকে অশান্তির কারণ জানতে চেয়েছেন। নিউজ 18 বাংলা। এসআইয়ের শুনানিতে এবার ডিএনএ টেস্টের দাবি। মালদার হরিশ্চন্দ্রপুরে দাদুর কবরের মাটি নিয়ে শুনানিতে হাজির তার নাতি। দাদুর কবরের মাটি নিয়ে বারবার দাদা হয়রানি করছে, হয়রানি বলে এইরকম তো চেক হচ্ছে না, আমার দাদুর ডিএনএ চেক করা হোক। মালদার হরিশ্চন্দ্রপুরের ওয়ারি দৌলতপুর এলাকার বাসিন্দা সালেক সহ তার গোটা পরিবারকে শুনানির নোটিশ পাঠায় কমিশন। হরিশ্চন্দ্রপুর 1 ব্লকে শুনানি কেন্দ্রে তারা হাজির হন। সালেকের অভিযোগ, বিভিন্ন নথি জমা দিলেও তাদের হয়রানি করা হয়। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন সবাই। সালেকের দাবি, তারা ভারতের নাগরিক, একাধিক নথি দেওয়ার পরেও তাদের হয়রান করা হচ্ছে। তাই নাগরিকত্বের প্রমাণ দিতে দাদুর কবরের মাটি নিয়ে সোমবার শুনানি কেন্দ্রে যান নাতি। বংশ পরিচয় যাচাইয়ে তিনি ডিএনএ টেস্টের দাবি করেন। দাদুর কবরের মাটি নিয়ে বারবার দাদা হয়রানি করছে, হয়রানি বলে এইরকম তো চেক হচ্ছে না, আমার দাদুর ডিএনএ চেক করা হোক। আমার দাদু বাংলাদেশি না এখানে ইন্ডিয়ার আছে না পাকিস্তানের আছে, এই কবরের মাটিটা চেক করলে তো বোঝানো যাবে তো কোথাকার আছে ওর দাদু। বারবার নোটিশ আসছে, কিছু বলছে না, এরা রিসিভও দিচ্ছে না। কি করে বুঝবো আমার ভোটের নাম থাকবে কি থাকবে না? এটা থেকে আপনি প্রমাণ পাবে মানুষ কিভাবে আতঙ্কিত হয়েছে। ওর দাদুর মাটির কবরের নিয়ে আসে ওর ওই যে ভারতীয়তা প্রমাণ করার জন্য। ভোট কিন্তু নির্বাচন কমিশন দিবে না, ভোটের সময় ভোট দিবে কারা? সাধারণ মানুষ। আর এই সাধারণ মানুষকে হয়রানি করছে, এর জবাব 2026 সাধারণ মানুষ দেবে বিজেপিকে। কোর্ট থেকে নোটিশ আসলে মানুষ কোর্টে যায় কিনা, তেমনি নোটিশ দিয়েছে, আপনি কাগজপত্র জমা দিয়ে দেন, আপনার কাজ হয়ে যাবে। এই যে মাটি নিয়ে এসে এগুলো যে করছে, অশান্তি সৃষ্টি করার একটা পরিকল্পনা হচ্ছে। ওরা যত নোংরামি করবে তত ওদের পক্ষেই ক্ষতি আছে। 2026 ভোট আছে, এই ভোটে সবাই তাকে জবাব দেবে। মালদা থেকে লিপেশ লালার সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা। সুপ্রিম নির্দেশে শুনানিতে বিএলএ। আজ থেকেই এসআইআর শুনানি বিএলএ 2দের। ভোটার চাইলে শুনানিতে থাকতে পারবেন বিএলএ। তৃণমূলের এসআইআর মামলায় নির্দেশ শীর্ষ আদালতে। আজ মেদিনীপুর ধূপগুড়িতে শুনানিতে বিএলএ 2। যুক্তিগ্রাহ্য তথ্য গরমিল শুনানিতে তৃণমূলের বিএলএ। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা হিয়ারিং এর প্রথম দিন বলেছিলেন, সুপ্রিম কোর্ট কালকে সেই রায় দিয়ে ইসিআই যে বিজেপির তোতাপাখি হিসাবে বাংলার মানুষকে হেনস্থা করার যে চক্রান্ত করছিল তার গালে একটি থাপ্পড় সুপ্রিম কোর্ট জোরে মেরেছে। আজকে বিএলএ 2রা আজকে দেখতে পাচ্ছেন এসএইচজি বিল্ডিং এর সামনে আমরা বসে আছি। সকাল থেকে প্রথমে ঢুকতে দিচ্ছিল না, আমাদের কাউন্সিলর মোজাম্মেল হোসেন প্রতিবাদ করেছে, বিএলএ 2রা আজকে সবাই ঢুকছে। ফর্ম 7-এ ভুল তথ্য দেওয়ার অভিযোগ, তমলুকে গ্রেপ্তার বিজেপি নেতা। জীবিত ভোটারদের নাম বাদে ফর্ম 7 জমার অভিযোগ। জীবিত 343 ভোটারের নামে ফর্ম 7 জমা। তমলুকে গ্রেপ্তার বিজেপি নেতা অমিত মণ্ডল। 7 দিনের পুলিশ হেফাজতে বিজেপি নেতা। নির্বাচন দপ্তর ফর্মগুলো বের করেছেন কেন? ফর্ম 7 তো অবজেকশন দেওয়ার জন্য। ওনার মনে হয়েছে কেউ নামের গন্ডগোল আছে, সেই জন্য উনি অবজেকশন দিয়েছেন। কী কারণে ওনাকে অ্যারেস্ট করা হলো সেটা পুলিশই বলতে পারবেন, এবং আমরা আমাদের অ্যাডভোকেট যারা আছেন ওনারা দেখছেন কী কারণে ওনাকে কী ধারা দিয়েছেন সেটা আমরা দেখছি। কিন্তু ওনারা পিপল অ্যাক্টকে পুরো ভায়োলেশন করছেন। পুরো রাজনৈতিক শিকার, নির্বাচন দপ্তরকে বুড়ো আঙুল দেখাচ্ছেন। বিজেপির এক পঞ্চায়েত সদস্যের স্বামী ওখানকার বিজেপির নেতৃত্ব দেন অমিত মণ্ডল। তিনি 243 নম্বর পার্টের বহু মানুষের নামে তিনি মৃত দেখিয়ে, তারা এখানে থাকেন না দেখিয়ে তিনি 7 নম্বর ফর্ম ফিল আপ করে অবজেকশন দিয়েছেন। ইতিমধ্যেই সে ধরা পড়েছে। আমরা ধন্যবাদ জানাবো প্রশাসনকে। কিন্তু একবার সাধারণ মানুষের কাছে আমরা ভেবে দেখার অনুরোধ করব, আপনার প্রতিবেশী, আপনার এই এলাকার বাসিন্দা হয়েও কিভাবে বিজেপির বড় বড় নেতাদের দ্বারা ষড়যন্ত্রের অংশ হয়ে তারা সাধারণ মানুষের বৈধ নাগরিকত্ব কাটতে চাইছে, তার নমুনা একবার দেখবেন। আমরা বলছি এদের ধরে বেঁধে রাখুন গাছে, এবং এদের বিরুদ্ধে সবাই সর্বস্তরের মানুষ এক হন।
খুনে অভিযুক্ত বিডিওর বিরুদ্ধে পদক্ষেপ, অপসারিত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। গতকাল প্রশান্তকে আত্মসমর্পণের সুপ্রিম নির্দেশ, এবার প্রশান্তকে সরিয়ে দিয়ে বার্তা প্রশাসনের। প্রশান্ত বর্মনের জায়গায় দায়িত্বে সৌরভ কান্তি মণ্ডল। আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি শান্তনু রয়েছেন সঙ্গে। শান্তনু, দেখো, গত অক্টোবর মাস থেকে কিন্তু অনিয়মিত হয়ে এসেছিল রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের অফিসে আসা, এবং সেই সময় থেকে যদি ধরা যায় তখন এই সৌরভ কান্তি মণ্ডল, যিনি জয়েন্ট বিডিও দায়িত্বে ছিলেন, তখন থেকেই কিন্তু দায়িত্ব সামলে এসেছিলেন। এবং আমরা যখন দেখলাম যে গত নভেম্বর মাসে তার বিরুদ্ধে সরাসরি অপহরণ এবং খুনের অভিযোগ উঠল, সেই সময় থেকে কিন্তু তিনি অফিসে আসা কমিয়ে দিয়েছিলেন। এবং ডিসেম্বর মাসের 22 তারিখ যখন হাইকোর্ট যখন তার জামিনের আবেদন নামঞ্জুর করে আত্মসমর্পণের নির্দেশ দিলেন, তারপর থেকে অর্থাৎ 22 তারিখ থেকে এই পর্যন্ত কিন্তু রাজগঞ্জের নিজের অফিস অর্থাৎ বিডিও অফিসে পা পড়েনি তৎকালীন যে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের। এবং এই নিয়ে কিন্তু প্রশাসনিকভাবে কাজেরও অনেকটা সমস্যায় পড়তে হচ্ছিল। ব্লক প্রশাসনকে, জেলা প্রশাসনকেও কিন্তু সমস্যার মুখোমুখি হতে চলছিল। কারণ হচ্ছে কি, এসআইআর প্রক্রিয়া একদিকে চলছে, অন্যদিকে বিডিও উধাও। সেই পর্যায়ে কিন্তু সৌরভ কান্তি মণ্ডল, যিনি জয়েন্ট বিডিও দায়িত্বে ছিলেন, তিনি কিন্তু দায়িত্ব সামলে যাচ্ছিলেন। কিন্তু জটিল কতগুলো বিষয় ছিল যেগুলো প্রশাসনিক দায়িত্ব এবং পাশাপাশি ফিনান্সিয়াল একাধিক বিষয় ছিল যেগুলোকে সামলাতে গিয়ে জয়েন্ট বিডিওর পক্ষেও হিমশিম খেতে হচ্ছিল। সেই কারণে আত্মসমর্পণ করলেই কি গ্রেফতার প্রশান্ত বর্মন? আদালত থেকে প্রশান্তকে গ্রেফতারের প্রস্তুতি। আত্মসমর্পণ করলেই কোর্ট লক আপের আবেদন। রাজগঞ্জের অপসারিত বিডিওকে হেফাজতে নিয়ে তদন্ত। কথা বলবো, অনুপ রয়েছেন সঙ্গে। অনুপ, সুপ্রিম কোর্টের নির্দেশ পাওয়ার পরেই পুলিশের পক্ষ থেকে একটি বৈঠক হয়। বৈঠকে বেশ কিছু আইনি পরামর্শ মানার পরেই কিন্তু একেবারে দেখা যাচ্ছে যে বিধাননগর পুলিশের পক্ষ থেকে বিধাননগর আদালতে কিন্তু এমনটাই আবেদন করা হচ্ছে, যেখানে লক্ষ্য করা যাচ্ছে যে বিডিও প্রশান্ত বর্মন তিনি যখন আদালতে আত্মসমর্পণের জন্য হাজিরা দিতে আসবেন, সেই সময় যাতে কোর্ট লক আপ করা হয়। তার কারণ বিধাননগর পুলিশের পক্ষ থেকে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন এবং হেফাজতে নিতে চায়, এমনটাই কিন্তু বিধাননগর এসিজেএম আদালত সেখানে জানানো হবে। তার কারণ স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লা যে খুনের ঘটনায়, সেই খুনের ঘটনায় মূল অভিযুক্ত প্রশান্ত বর্মন বেশ কিছুদিন তিনি অধরা ছিলেন। পরবর্তী ক্ষেত্রে তার যখন খোঁজ পাওয়া যাচ্ছিল না এবং সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়, সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশের পরবর্তী ক্ষেত্রে মনে করা হচ্ছে শুক্রবার তিনি একেবারে আদালতের দ্বারস্থ হবেন এবং সে সময় যাতে তাকে কোর্ট লক আপ করা হয়, পরবর্তীতে কিন্তু তাকে হেফাজতে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে এমনটাই আদালতকে জানানো হচ্ছে। এবং ইতিমধ্যে রিমান্ডের আবেদন জানানো হচ্ছে, অর্থাৎ বিডিও প্রশান্ত বর্মন যখনই একেবারে আদালতে দ্বারস্থ হবে, সেই সময় কিন্তু পুলিশের পক্ষ থেকে কড়া মনোভাব এবং তাকে গ্রেপ্তারি পরবর্তী ক্ষেত্রে স্বপন কামিল্লা যে খুনের ঘটনা, সেই খুনের ঘটনা জিজ্ঞাসাবাদ করা হবে। এবং এই যে গোটা ঘটনা ঘটেছিল, সেই ক্রাইম সিনে কিন্তু প্রত্যক্ষভাবে তিনি কিন্তু জড়িত ছিল। এই ঘটনার পরবর্তী ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে এমনটাই বিধাননগর আদালতে স্পষ্ট করা হচ্ছে।